নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আজকে মনটা খুব খারাপ। গতকাল ভারতবর্ষের একটা চমকপ্রদ সাফল্যের কাহিনী আপনাদের শুনিয়েছিলাম। আজকে তার পুনরাবৃত্তি হতে পারত। আমাকে যদি জিজ্ঞেস করেন, তার চেয়েও ভালো হতে পারত। কিন্তু এই অর্জুন বাবুটা বলে ছেলেটি শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পারল না। অনেকগুলো রাউন্ড পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকার পরে সে আজকে শেষ করলো চতুর্থ স্থানে। এবং ঠিক 3 বছর আগে টোকিও অলিম্পিকে এই মনু ভাকারের যে অবস্থা হয়েছিল, আজ বেচারা অর্জুনের সেই অবস্থা হলো। এই যে হৃদয়ভঙ্গ, এর থেকে বেরিয়ে আসতে তার কতদিন সময় লাগবে, আদৌ পারবে কিনা আমি বলতে পারি না। কিন্তু একেবারে দ্বিতীয় পদকটি পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ আজকে তৈরি হয়েছিল। তার জন্যে কিছুটা মন খারাপ। তার চেয়ে অনেক বেশি মন খারাপ এই দিল্লির রাজেন্দ্রনগরে একটা কোচিং সেন্টারের বেসমেন্টে পড়াশোনা করাকালীন জল ঢুকে তিনটে বাচ্চা তরতাজা ছেলে মেয়ে মারা যেতে পারে, এর চাইতে অপ্রত্যাশিত, অস্বাভাবিক, বীভৎস মৃত্যুর কাহিনী আমি জীবনে কখনো শুনেছি বলে মনে পড়ে না। দেখুন, অকস্মাৎ বাজ পড়ে মানুষ মারা যায়, তাও সইতে রাজি আছি। আগুন ধরে মারা যায়, তাও সইতে রাজি আছি। এইরকম দুর্ঘটনা তো আচম্বিতেই হয়। কিন্তু একটা প্রবল বর্ষণের ফলে একটা রাস্তা প্রথমে প্লাবিত হয়ে গেল, তারপর সেই জল এত তোড়ে সেই বাড়ির বেসমেন্টে এলো এবং চোখের নিমেষে 6 ফুট 7 ফুট উচ্চতায় পৌঁছে গেল। তখন সেখানে প্রায় 25 বাচ্চা টিউটোরিয়াল করছিল। 6-7 জন খুব তৎপরতার সঙ্গে বেরিয়ে আসে, বাকিদের বেরোতে খুব কসরত করতে হয়। আর 3টি প্রাণ, তারা বেচারারা ওই কোচিং সেন্টারের বেসমেন্টের জলে নিজেদের আহুতি দিতে বাধ্য হলো। দেখুন, আমি তো একসময় দিল্লি থেকেছি। এই ওল্ড রাজেন্দ্রনগর জায়গাটা এমনিতেই খুব ঘিঞ্জি। আমাদের একজন সহকর্মী সেখানে থাকতেন, ফলে অনেকবার সেখানে যাওয়ার আমাদের অবকাশ হয়েছে। ইদানিং শুনতে পাই ওই পাড়াটা কার্যত কোচিং সেন্টারের একটা, কি বলবো, প্রদর্শনীতে পরিণত হয়েছে। যে বাড়িতে যাবেন দেখবেন সেখানেই একটা কোচিং সেন্টারের সাইনবোর্ড ঝুলছে। এত কোচিং সেন্টারে কি পড়া হয়? কেনই বা গোটা দেশ থেকে বাচ্চারা দিল্লিতে আসে ইউপিএসসির পরীক্ষায় সফল হওয়ার জন্য? এসব আমরা যারা 7-এর দশকে 8-এর দশকে লেখাপড়া করেছি তাদের মাথাতেই আসে না। হ্যাঁ, ইউপিএসসি পরীক্ষায় ক্র্যাক করা অত চারটিখানি কথা না। এবং আজকের যুব সমাজ, বিশেষ করে বাচ্চারা, তারা এতটাই অ্যাসপিরেশনাল, এবং তাদের অ্যাসপিরেশন পূরণ করার জন্য বাপ মা যদি প্রয়োজনে ঘটি বাটি বেচেও তাদের সুবিধা হয় এবং যেখানে গেলে সুবিধা হয় তারা সেখানেই পাঠাবেন। এই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে কোটা ফ্যাক্টরি বলে একটা সিরিজ হয়েছে,
সেই কোটারতে কয়েকটি অঞ্চল আছে যেখানে বহুতল বাড়ির প্রত্যেকটা ফ্লোর ছাত্রছাত্রীরা মেস করে থাকে, এবং ওইটাই একটা খুব থ্রাইভিং ব্যবসা কোটার ওই অঞ্চলের। এক একজন বড় বড় রিয়েল এস্টেট মালিকের 3-4টে বহুতল আছে। এবারের নিট নিয়ে কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরে সেই কোটায় এখন গতবারের তুলনায় 1/10 ছেলে মেয়েও যায়নি। ফলে যেসব তল্লাট এই টিউশনি পড়তে যাওয়া, কোচিং সেন্টারে যাওয়া ছেলে মেয়েদের কলরলে মুখর হয়ে থাকতো, সেটা এখন অনেকটাই শান্ত। আমি এই কয়েকদিন আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসে কোটার দুরবস্থার কাহিনী একটা বেরিয়েছিল, সেটা পড়ছিলাম। আমরা যখন দিল্লিতে থাকতাম তখন ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করার জন্য এত দলে দলে ছেলে মেয়ে দিল্লিতে আসতো বলে আমার মনে পড়ে না। এলেও চোজেন 2-4টে জায়গায় তারা যেত হয়তো, কিন্তু এই বেপরোয়া হারে যেন মনে হচ্ছে যে বাজারে নতুন আলু উঠলে আপনি যদি আলুর দোকানের পাশ দিয়ে যান দেখবেন উপচে পড়া আলু প্রত্যেকটা দোকানে। তেমনি ওল্ড রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারের এই বারবারন্ত কেন হয়, কেন ছেলেমেয়েরা সেখানে পড়তে যায়, এবং পড়তে গেলে তারা সত্যিই কৃতকার্য হয় কিনা, হলে তার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা। কেননা দিল্লি শহর হচ্ছে টগের বাড়ির ভোজ। দিল্লি শহরে হেন অন্যায় নেই যেটা করা যায় না এবং করে পার পাওয়া যায় না। এই নিটে দেখা গেল তো যে ওই লেভেলের একটা পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাকভাবে করার জন্য যে পেশাদারিত্ব, সততা, ইন্টিগ্রিটি থাকা দরকার, আমরা তা এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। এই যে কোচিং সেন্টারগুলো, এদের বহ্বারম্ভ দেখে আমার মনে একই রকম সন্দেহ যাচ্ছে যে এর পিছনেও নিশ্চয়ই কোনো বড় র্যাকেট আছে, যে র্যাকেট এর টাকা থেকে কোচিং সেন্টার এবং ইউপিএসসির পরীক্ষা সংক্রান্ত যারা মাতব্বর তাদের মধ্যে কোনো না কোনো নেক্সাস অবশ্যই আছে। নইলে কেরল থেকে বাচ্চারা, কেরলের মতো একটা প্রোগ্রেসিভ স্টেট, যে 3টি বাচ্চা মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে মালায়ালি। আজকে শশী থারুর দেখছিলাম লোকসভায় দাঁড়িয়ে বললেন যে তিনি ওই মেয়েটির কাকার সঙ্গে দেখা হয়েছে তার দিল্লির কোনো একটা হাসপাতালে, এবং তার মুখেই শোনা গেল যে এখন কেরল এবং দক্ষিণের বিবিধ রাজ্য থেকেও ছেলেপিলেরা আইএএস, আইপিএস, আইআরএস এবং আরও যত অ্যালাইড সার্ভিসেস আছে সেগুলো পার করার জন্য দিল্লিতে এসে হাজির হয়। আচ্ছা বলুন তো, আমার কন্যাও সেন্ট স্টিফেন্স কলেজে দিল্লিতে পড়তো, এবং এইরকম একটা মেস করেই তো তারাও থাকতো। এইরকম একটা বিপর্যয় যাদের বাড়িতে ঘটেছে তাদের বাবা মার অবস্থা, তাদের আত্মীয়দের মানসিক অবস্থা একবার ভাবুন। আপনার বাড়ির বাচ্চা দিল্লিতে আপনি নিয়ে গেলেন, সে কোচিংয়ে ভর্তি হলো এবং প্রাণপণ চেষ্টা করলো যাতে ইউপিএসসি ক্র্যাক করতে পারে। একদিন হঠাৎ রাত্রিবেলা গভীর রাতে আপনি টেলিফোন পেলেন যে আপনার পুত্র বা কন্যা নেই। সবচেয়ে রাগ হয় যখন দেখি আমাদের এই রাজনৈতিক দলের শকুনগুলো এইরকম একটা মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে একেবারে রাস্তার লেভেলের দলবাজি শুরু করে দেয়। এইরকম একটা ঘটনা ঘটার পরে বিজেপি অবশ্যই
তারা আপ প্রশাসনের যে অব্যবস্থা, দুরবস্থা, তা নিয়ে বাজার মাতানোর চেষ্টা করছে। যেন বিজেপি শাসিত ছিল যখন দিল্লি, বা দিল্লির এমসিডি যখন বিজেপি নিয়ন্ত্রিত ছিল, তখন সেখানে রাম রাজ্য প্রতিষ্ঠিত ছিল, মানুষের কোনো অভাব অভিযোগ কিছুই ছিল না, চুরি হতো না, দুর্নীতি হতো না। এখন বলা হচ্ছে যে এই বেসমেন্টগুলোয় যে টিউটোরিয়াল হয় বা কোচিং হয়, সেটাই বেআইনি, এবং তার জন্যে নাকি প্রয়োজনীয় যে ছাড়পত্র সেটা এই কোচিং সেন্টারগুলো নেয় না। চোর পালালে সবার বুদ্ধি বাড়ে। আজকে দেখছিলাম রাজ্যসভায় স্বাতি মালিওয়াল, যিনি হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গাদ্দারি করে বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন, অথচ চক্ষু লজ্জার বালাই নেই, রাজ্যসভার আসনটি ছাড়েননি। তিনি আজকে ওই রাজেন্দ্রনগরে গিয়েছিলেন। এমন একটা সময় গিয়েছিলেন যখন সেখানে রাস্তা জুড়ে ছেলেমেয়েরা প্রতিবাদ ধর্নায় সেখানে বসে আছে। স্বাতীকে দেখেই ছাত্ররা গো ব্যাক স্বাতী, গো ব্যাক স্বাতী স্লোগান দিতে থাকে। কেন না, তারা বলে উই ডোন্ট ওয়ান্ট টু পলিটিসাইজ দিস ইস্যু। আমাদের বন্ধুদের যা হবার তা হয়েছে, আমাদের আপনারা ছাড়ুন, অন্তত নিজেদের মতো করে শোক পালন করতে দিন। এবং আজ সন্ধ্যায় সেখানে মোমবাতি মিছিলও করেছে ওই বাচ্চাগুলোর বন্ধুরা। তাদের কয়েকজনের সঙ্গে কয়েক কথা বলে রিপোর্টাররা জানতে পেরেছে সেটা মর্মান্তিক। সেটা হচ্ছে যে, এবং যত আমি বারবার করে এটা পড়ছি, তত আমার যেন মনে হচ্ছে যে এটা কোনো বাস্তব জীবনের ঘটনা নয়, এটা নিশ্চয়ই কোনো ফিল্মের চিত্রনাট্য। নইলে এইভাবে লোকে মারা যেতে পারে, এটা মানে কল্পনার মধ্যেও, দূরতম কল্পনার মধ্যেও আসে না। যে তিনটি বাচ্চা মারা গেছে তাদের একজন হলো শ্রেয়া যাদব, উত্তরপ্রদেশের মেয়ে, নিভিন ডালউইন, কেরালা, তানিয়া সোনি, তিনি এসেছিলেন তেলেঙ্গানা থেকে। কি হয়েছিল সেদিনকে? হয়েছিল যেটা, ওই যে রাউজ আইএস স্টাডি সার্কেল, সেদিনকে বিকেল থেকে ওই তল্লাটে প্রবল বর্ষণ হয়েছে। এবং রাজেন্দ্রনগর এমনিতেই ঘিঞ্জি। আপনি যদি করলবাগের দিকে যান তাহলে আপনি আপনার মনশ্চক্ষে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। আমাদের বড় বাজারের চাইতে সামান্য ভালো, এবং সেখানে নিকাশি ব্যবস্থাই বলুন, এমনকি এই যে বাড়ি নিয়মকানুন মেনে বাড়ি তৈরি বলুন, বা তৈরি বাড়ির উপরে নতুন নতুন ফ্লোর তৈরি করে নেওয়া বলুন, এইসব ঘটনা ওই রাজেন্দ্রনগর ওইসব এলাকায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু সেটা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ওই স্টাডি সার্কেলের যে গেট, জলের তোড় এতটা বেশি ছিল যে সেই গেট ভেঙে জল একেবারে নিচের দিকে গড়াতে থাকে, এবং প্রচণ্ড গতিতে। ওখানকার যে স্থানীয় মেট ডিপার্টমেন্ট আছে, আবহাওয়া দপ্তর আছে, পুসা ওয়েদার স্টেশনও তার খুব সন্নিকটে, তারা খবর দিয়েছেন যে সেদিন বিকেল থেকে ওই তল্লাটে 31.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে 5:30 থেকে 8:30 মধ্যে, মানে গত শনিবার।
তত এই বৃষ্টির জল যেই আসতে শুরু করেছে, 15 ছেলে মেয়ে একেবারে পড়ি মরি করে বেরিয়ে গেছে, কোনো মতে বেরিয়ে গেছে বাইরে। আর বেসমেন্টের উপরে যেসব সিকিউরিটি গার্ডরা বসেছিল, তারা যাতে ইলেকট্রিকিউশনের ঘটনা না ঘটে, কেননা তার কিছুদিন আগেই দিল্লিতে এইরকমই একটি বাচ্চা ছেলে জলের মধ্যে কোনো একটা তার ধরে ফেলায় সে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল। সম্ভবত এই সিকিউরিটি গার্ডরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওরা সুইচ অফ করে দেয়নি পাওয়ার, কিন্তু এর ফলে যেটা হয়েছিল তা হলো যে যেহেতু ওই বাড়িতে প্রবেশের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা আছে এবং একবার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেলে বায়োমেট্রিক ব্যবস্থাটাও অচল হয়ে যায়, অতএব অনেক চেষ্টা করেও পরের দিকে যারা বেরোতে চেয়েছিল তারা বেরোতে পারেনি, আর যারা ঢুকতে চেয়েছিল তাদেরকে উদ্ধারের জন্য তাদেরও নানা রকম কসরত করতে হয়। 7টা নাগাদ 15 জন বেরিয়ে যায়। 3-4 জন বাচ্চাকে ওই জলের ভিতর থেকে তুলে আনাও সম্ভব হয়। 7টা বাজতে না বাজতে দেখা গেল জলের সীমা রাস্তার সমান হয়ে গেছে। 7টা 25 নাগাদ দিল্লি পুলিশ টিম এবং 5টা দমকলের ইঞ্জিন সেই ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে ছিল 4টে পাম্প, যাতে জলটাকে বার করে দিয়ে ওই বেসমেন্ট থেকে বাচ্চাদের, যদি তাদের মধ্যে কেউ ভিতরে থেকে থাকে, তাদেরকে উদ্ধার করা যায়। এমসিডি অর্থাৎ দিল্লি শহরের যারা পুরসভা, তারাও অ্যাডিশনাল পাম্প সেখানে পাঠিয়েছিল। 7টা নাগাদ একটা ফোন যায় ওই এলাকা থেকে পুলিশের কাছে। যিনি ফোন করেন তিনি বলেন ওল্ড রাজেন্দ্রনগর এলাকায় একটা বেসমেন্টে বন্যার জল ঢুকে গেছে এবং সেখানে কিছু বাচ্চা আটকে পড়েছে। এবং এর পরেই যেহেতু সংলগ্ন সমস্ত রাস্তা ওয়াটার লকড হয়েছিল এবং আশেপাশের বাড়িগুলো থেকেও মানুষ যে বেরিয়ে এসে হেল্প করবে সেই অবস্থা ছিল না, সুতরাং বেচারারা যারা রয়ে গেল, ওই 3-4টি বাচ্চা তার এবং বেঘরে মারা গেল, তাদেরকে উদ্ধার সময় মতো উদ্ধার করার অবকাশটুকু না প্রতিবেশীরা পেল, না তাদের সহপাঠীরা পেল, না পুলিশ বা দমকল যতক্ষণে গেল ততক্ষণে বিরাট দেরি হয়ে গেছে। রাত্রির 8:30 নাগাদ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যাদের আমরা NDRF বলি, তাদের কয়েকজন সাঁতারু ডুবুরি ঘটনাস্থলে পৌঁছয় যাতে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায়। রাত্রি 10:39 প্রথম দেহ পাওয়া যায় শ্রেয়া যাদবের। তারপরে রাত্রির 11:18 দ্বিতীয় জন তানিয়া সোনি, আর রাত্রির 1:30টার পরে তৃতীয় জনের, যে ছেলেটি কেরল থেকে এসেছিল, নিভিন দালভিন, যখন জল পাম্প করে পুরো রাস্তায় ছেঁচে ফেলে দেওয়া হয়েছে, তারপরে দেখা গেল এই ছেলেটির নিথর দেহ সেখানে শুকিয়ে আছে। দেখুন, আজকে যেটা দেখে একেবারে এক বিবমিশা ছাড়া আর কিছু হলো না, সেটা হচ্ছে এই রাজনৈতিক নেতাদের পরস্পরের চাপানুতর। এবং দিল্লি
শহরে আজকাল তো ওই একজন কেন্দ্রের লোক বসে থাকেন, লেফটেন্যান্ট গভর্নর। এই ভদ্রলোকের আচার আচরণ কথাবার্তা এমন যে মাঝে মাঝে মনে হয় যে এনার কি কোনো কাণ্ডজ্ঞান আছে না নত্যসত্ত্ব বোধ আছে। তিনি বলছেন গত 10 বছর ধরে দিল্লিতে আপ ক্ষমতাসীন অবস্থায় যে অব্যবস্থা কায়েম করেছে, এই ঘটনা নাকি তারই অনিবার্য ফল। এই সব লোকেরা এখন রাজ্যে রাজ্যে গভর্নর হচ্ছে, রাজ্যে রাজ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে, যাদের না আছে কোনো প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড, নাথিং। একটাই জিনিস তারা বোঝে, সেটা হচ্ছে দিল্লির শাসকের পদলেহন। আমার মাঝে মাঝে মনে হয় এরা দ্বিপদ না চতুর্পদ, সেটা একটু ভালো করে দেখলে বোধহয় ভালো হয়। এখন 3টি প্রাণ চলে যাওয়ার পরে অনেকেই অনেক রকম, যাকে হিন্দিতে বলে, সুঝাও দিচ্ছেন এবং নানাভাবে নাটকীয়ভাবে রাজনীতির নেতারা তো এসব খুব ভালো পারেন, গলা কাঁপিয়ে কাঁপিয়ে সমবেদনা ব্যক্ত করছেন। কিন্তু আসল কথাটা হলো যে এইভাবে দিল্লি শহর, রাজস্থান, এখন শুনতে পাচ্ছি হরিয়ানা, ঝাজ্জার, এরা সব নিট ক্র্যাক করার অনিবার্য ডেস্টিনেশন হয়ে উঠেছে। ঠিক একইভাবে দিল্লির এইসব তল্লাট হয়ে উঠেছে ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার তীর্থস্থান। আমার মনে হয় আসল তদন্তটা হওয়া উচিত এই প্রলিফারেশন অফ কোচিং সেন্টার কেন হলো, সেখানে কারা পড়ায়, কি পড়ায়, কিভাবে ফল তারা ম্যানিপুলেট করে বা করে কিনা, এই বিষয়গুলো নিয়েই আদতে তদন্ত করা উচিত। ওই বাড়ির মালিকের বা বেসমেন্টের মালিকের লাইসেন্স ছিল কি ছিল না, থাকলেও সেখানে কোচিং সেন্টারটা বৈধ না অবৈধ, এগুলো একেবারেই তাৎক্ষণিক অপ্রাসঙ্গিক বিষয়। অবশ্য এখানে আমাদের বাঙালিদের একটা মস্ত বড় সুবিধা আছে। আমি যে কলেজে পড়তাম, প্রেসিডেন্সি কলেজ, তার একটা ঐতিহ্য ছিল, সেই কলেজ থেকে একদা অনেক বাঙালি ছেলে মেয়ে আইএএস পরীক্ষায় বসতো এবং সফল হতো। তাদের কাউকে দিল্লিতে গিয়ে কোচিং সেন্টারে পড়তে হয়েছে বলে আমি শুনিনি। তারপর থেকে বাম জমানাতেই এটা শুরু হয়েছে, এই জমানায় তো সেটা একেবারে এই নিয়ে কেউ আলোচনাই করে না। সেটা হচ্ছে বঙ্গ সন্তানেরা আজ আর আইএএসের যখন রেজাল্ট বেরোবে দেখবেন অত লম্বা তালিকায় বাঙালিদের খুঁজে পেতে আপনাকে আতশ কাচের তলায় দেখতে হবে। যদি বা 2-1জনের দেখা পান ভুল করে, তাহলে জানবেন তারা প্রবাসে থাকে, কলকাতা বা বাংলার ডোমিসাইল বাঙালির ছেলে মেয়ে নয়। সুতরাং এই ধরনের বিপর্যয় যখন হবে, তখন আমাদের ছেলেমেয়েরা দুধে ভাতে কলকাতায় বসে থাকবে, এইটুকুই যা সান্ত্বনা। ভালো থাকবেন, নমস্কার।